নতুন একটি ভিডিওতে আপনাদের প্রত্যেকে জানাই স্বাগত। এই মুহূর্তে আমি রয়েছি এখন ইকো পার্কের 1 নম্বর গেটের সামনে। যেহেতু সামনে শীতকাল তাই চলে আসলাম ইকো পার্কে, আর এখান দিয়েই মূলত আজকে প্রবেশ করব। তো আমার অভিজ্ঞতা সহ ইকো পার্কের বর্তমান পরিস্থিতি সকল কিছু তুলে ধরলাম এই ভিডিওতে। চলুন যাওয়া যাক। গেটের সামনে এরকম প্রচুর খাবার স্টল রয়েছে। এক নম্বর গেট, আর আমি ঢুকছি আজকে 1 নম্বর গেট দিয়ে। তো এই হলো এর টাইমিং, আর হলো এন্ট্রি ফি, আর সামনে রয়েছে এরকম পার্কিং প্লেস। ঢুকতেই এরকম একটি ম্যাপ রয়েছে আর কি, প্রয়োজনে আপনারা দেখে নিতে পারেন, তাহলে আপনাদের সুবিধা হবে। আর আমাদের টিকিট প্রাইস নিল 30 টাকা পার হেড আর কি, এন্ট্রি ফি। আর এর ওপেনিং টাইম হলো সকাল 11টা, আবার ক্লোজিং টাইম হলো সন্ধ্যা 7:30 অবধি। এটা চলবে নভেম্বর থেকে ফেব্রুয়ারি মাস, তারপর টাইমটা আরেকটু চেঞ্জ হয়ে যাবে। এদিকে রয়েছে একটি সুন্দর ব্রিজ। সপ্তাহে 6 দিনই খোলা থাকে, মঙ্গলবার থেকে রবিবার পর্যন্ত। শুধুমাত্র সোমবার দিন কিন্তু সম্পূর্ণভাবে এই পার্ক বন্ধ থাকে। তবে আপনারা আসলে সোমবারটাকে বাদ দিয়ে তবেই আসবেন, আর চেষ্টা করবেন সকাল সকাল আসার জন্য, কারণ পার্কের এরিয়াটা অনেকটা বেশ বড়। এই যেদিকে রয়েছে খাবারের স্টল, আর এদিকে রয়েছে খাবারের স্টল, আর বিশাল বড় একটি জলাশয় রয়েছে, যার আয়তন প্রায় 104 একর। আর ইকো পার্ক মোটামুটি 480 একরের উপর অবস্থিত, যার মধ্যে 104 একরই কিন্তু এই জলাশয়। আর ওদিকটা রয়েছে সোলার প্যানেল, যেখানে একটু পরে যাব। আমরা এখন জলাশয়ের পাশ দিয়ে ধীরে ধীরে হেঁটে যাচ্ছি আইফেল টাওয়ারের দিকে। আগে আইফেল টাওয়ারটা দেখবো আর কি, যদিও ওখানে এখন ঢোকা যাবে না, তো দূর থেকে দেখতে হবে। তারপর জাপানিজ টেম্পলে যাব। তবে আপনারা যদি 4 নম্বর গেট দিয়ে ঢোকেন, তবে ঢুকলেই কিন্তু আপনারা ওখানেই প্রথমে পেয়ে যাবেন সপ্তাহাচার্য, যেটা আমরা পরবর্তীতে দেখব। এদিকে রয়েছে জাপানিজ টেম্পল, যদি একটু পরে যাব এখানে। আগে আইফেল টাওয়ারটা দেখে আসি। এই হলো আইফেল টাওয়ার, যদিও এটা ইকো পার্কের গেটের সামনে অবস্থিত আর কি। এখানে ঢুকতে গেলে আলাদাভাবে ঢুকতে হয় আর কি। তো যেহেতু আমরা ঢুকে গেছি তাই এখানে যাচ্ছি না, পরবর্তীতে চেষ্টা করব। আইফেল টাওয়ার, আর এই হলো জলাশয়। এখানের পরিবেশটা অসাধারণ এবং পরিষ্কার পরিচ্ছন্নতা অসাধারণ। এদিকে রেস্টুরেন্ট রয়েছে, খুব সুন্দর চাইনিজ রেস্টুরেন্ট। এখানে চাইনিজ, ইন্ডিয়ান, থাই সব কিছুই পাওয়া যায়। ঢুকতেই গৌতম বুদ্ধের বড় একটি মূর্তি রয়েছে। এদিকে একটি রেস্টুরেন্ট রয়েছে। একটা কাঠের পোল, অসাধারণ। কাঠের ব্রিজটা খুব সুন্দর আর কি। বাহ, সুন্দর একটি মাছের দেখা পেয়ে গেলাম, মনোপিয়া মাছ। তো এদিকে রয়েছে জাপানিজ টেম্পলের গেট। বেশ নীরবতার একটি পরিবেশ আর কি। এই হলো জাপানিজ টেম্পল, খুব সুন্দর। এই হলো জাপানিজ টেম্পল, খুব সুন্দরভাবে সাজানো গোছানো, কিন্তু দুঃখের বিষয় হলো ওটা আপাতত এখন বন্ধ রয়েছে। কখন কি খোলা হয় এটা আমার জানা নেই, তবে খুব সুন্দর একটি জায়গা। ইকো পার্কে আসলে এই জায়গাটায় অবশ্যই আসবেন।
এখান দিয়ে যখন আপনারা প্রবেশ করবেন অন্যরকম একটি পরিবেশ আপনারা অনুভব করতে পারবেন। তো জাপানিজ টেম্পল দেখে আপাতত আমরা এখন বেরিয়ে যাচ্ছি। তবে জাপানিজ টেম্পল সহ এর চারিদিকটা কিন্তু এখানে সেলফি জোন বললে ভুল হবে না। দুর্দান্ত সব ভিউ প্লেস রয়েছে যেখান থেকে আপনারা সুন্দরভাবে সেলফি তুলতে পারবেন। জাপানিজ ফরেস্ট এই দিকটা আর কি, যেটা দেখালাম আপনাদের। তো এখন আমরা যাচ্ছি হেঁটে হেঁটে 4 নম্বর গেটের দিকে। এই যে 1 নম্বর গেটের এখান দিয়ে আমরা আসলাম। তবে আপনারা যদি হয় 4 নম্বর ছাড়া এই গেটটা দিয়ে আসেন তাহলে কিন্তু এক সাইড থেকে দেখতে দেখতে আপনারা পুরোটা ঘুরতে পারেন। কিন্তু মিডল 1 নম্বর বা 2 নম্বর গেট দিয়ে ঢুকলে তাহলে ডবল হাঁটতে হবে আর কি। এখানে রয়েছে রেস্টুরেন্ট, অসাধারণ ভিউর মধ্যে একটি রেস্টুরেন্ট রয়েছে যেখানে বিভিন্ন খাবার দাবার আপনারা পেয়ে যাবেন ফুড ক্যাফে। এখানে বসে খাবার দাবার খেতে পারেন। সুন্দর একটি পরিবেশের মধ্যে খাওয়া দাওয়া। তবে একটা দিন যদি হাতে পুরো সময় নিয়ে আসা যায় সুন্দরভাবে কিন্তু কাটানো যায় কলকাতার ইকো পার্কে। আর জায়গাটা সত্যি খুব ভালো লাগলো। এ নিয়ে পরপর আমি 3 বার আসলাম আর প্রতিবারই মনে হচ্ছে নতুন নতুন কিছু। তো আমরা এখন জলাশয়ের পাশ দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছি। আর এই যে দেখুন এখানে সাইকেল রয়েছে, এগুলো আপনারা ভাড়া পেয়ে যাবেন 30 মিনিট 150 টাকায়। 2 জন মোটামুটি রাইডস করতে পারবেন একসাথে। এটাও আপনারা করতে পারেন, খুব ভালো লাগবে। এই জলাশয়ের পাশে কিন্তু প্রচুর বসার জায়গা রয়েছে, প্রয়োজনে আপনারা বসে একটু রেস্টও নিয়ে নিতে পারেন। এই যেরকম বসার ব্যবস্থা রয়েছে। খুব সারিবদ্ধভাবে রয়েছে বিভিন্ন ধরনের গাছ, বলা যায় একদম সবুজের সমাহার। কলকাতার বুকে এক টুকরো সবুজের সমাহার। এখানে বোট রাইডের ব্যবস্থা রয়েছে। বা এই জায়গাটা খুব সাধারণ গোছানো আর কি। এখানে রয়েছে একটি টয় ট্রেন, দার্জিলিং এর টয় ট্রেন। এগুলো তো রাইডস করা যায় অবশ্য। একটা না, মোটামুটি পাশাপাশি দুটো দেখছি। এইদিকেও একটা রয়েছে, তবে এটা সম্ভবত এসি বিস্তাডোম টাইপের আর কি। আর পাশে রয়েছে এরকম রেস্টুরেন্ট। তবে খাবার দাবার কিন্তু একটু বাইরের থেকে তুলনামূলকভাবে কস্টলি। এটা আছে এসি। খাবারের জন্য চলে আসলাম এই রেস্টুরেন্টে। বিরিয়ানি নিলাম, 160 টাকা নিল চিকেন বিরিয়ানি। পরিমাণটা বেশ ভালোই, পছন্দটা ভাই। ইকো পার্কে এসে বিরিয়ানি খাচ্ছি। চিকেন দিয়েছে 1 পিস, ডিম দিয়েছে 1 পিস, আলু রয়েছে আর শসা দিয়েছে। খাওয়া দাওয়া করে নিই, তারপর বাকি কথা হচ্ছে। খাওয়া দাওয়া কমপ্লিট করলাম। খাবারের মান মোটামুটি ছিল আর কি। 160 টাকা নিল, মোটামুটি ঠিকঠাকই আছে। আর এর সামনেই পাবেন এরকম ব্যাটারি চালিত গাড়ি। বা বাচ্চা বয়স্ক যাদের আর কি হাঁটতে সমস্যা, শারীরিক পার্ক ঘুরতে পারেন এ সকল ব্যাটারি গাড়িতে। আর এগুলোর ভাড়া পড়ে মোটামুটি পার হেড 100 টাকা।
বোট রাইড করতে পারেন এই সমস্ত প্লেসে আর কি। এই জলাশয়ের মধ্যে মোটামুটি পার হেড 100 থেকে 150 টাকা পড়বে। ভিতরে যে সকল রেস্টুরেন্ট রয়েছে সেখান থেকে খেতে পারেন, অথবা যদি আপনারা চান বাইরে থেকে খাবার নিয়ে এসেও এখানে খাওয়ার ব্যবস্থা রয়েছে, সেক্ষেত্রে কোনো সমস্যা নেই। বেশ সাজানো গোছানো একটি পার্ক, যেন কলকাতার বুকে এক টুকরো স্বর্গ। এখানে রয়েছে একটি রেস্টুরেন্ট ফুড। মোটামুটি কিছুটা দূর পর পরে আপনারা এরকম রেস্টুরেন্ট পেয়ে যাবেন। রেস্টুরেন্ট অবশ্যই দরদাম জেনে বুঝে শুনে খাবেন। আর এদিকে পে অ্যান্ড ইউজ টয়লেট রয়েছে, তো প্রয়োজনে সেটা ব্যবহার করতে পারেন। এই হলো কি রোজ গার্ডেন। এখানে বিভিন্ন ধরনের ফুল রয়েছে, যদিও এখনো ফোটেনি। হ্যাঁ, এখানে ফুল দেখার জন্য আসতে হলে আর কিছুদিন পরে আসতে হবে। এই যে দেখা যাচ্ছে এই হলো বাঁকুড়ার বিষ্ণুপুরের জোর বাংলো, তার আদলে তৈরি আর কি। এখানে একটি জলের ফোয়ারা রয়েছে, যদি আপাতত বন্ধ। তো আমরা এখন জোর বাংলোটা দেখে আসি। তো এর কারুকার্যগুলো খুব সুন্দরভাবে গড়ে তোলা হয়েছে। বিষ্ণুপুরের যে জোর বাংলা রয়েছে সেটা কিন্তু পোড়ামাটির, আর এখানে সম্ভবত টাইলসের করা হয়েছে এগুলো। চলে আসলাম মিস্ট গার্ডেনে। রেইন ফরেস্টের মতো বৃষ্টি, তো বৃষ্টি শুরু হয়ে গেল কৃত্রিম ভাবে আর কি। প্রচুর পরিমাণে এখানে গাছ রয়েছে। চারিদিকটা শুধু ওয়াও আর ওয়াও। মোটামুটি বলাই যায় ইকো পার্কের সবুজের সমাহারের ভিতরে আমরা এইমাত্র প্রবেশ করলাম। চারিদিকে শুধু সবুজ আর সবুজের সমাহার, অসাধারণ একটি পরিবেশ। শহরের মধ্যে এরকম সবুজায়ন খুব কমই দেখা যায়, এবং পরিষ্কার পরিচ্ছন্নতা বলা যায় বেশ। তো আমরা রেইন ফরেস্ট ঘুরে আসলাম এইমাত্র আর কি। আমরা এখন চলে আসলাম বাম্বু গার্ডেনে। এখানে প্রচুর বাঁশ রয়েছে, ফিডিং রুমেরও ব্যবস্থা রয়েছে। একটি ভালো বিষয়, সচরাচর সব জায়গায় কিন্তু এই ব্যবস্থাটা থাকে না, বিশেষ করে ফিডিং রুম। বেশ বড় বড় বাঁশ যার রয়েছে আর কি। এদিকে রয়েছে বাংলার গ্রাম, আর সেই এদিকে রয়েছে জলাশয়। এখান থেকে আরেকটু সামনে এগুলোই আপনারা পেয়ে যাবেন সোলার ডোম, যদিও সময়ের অভাবে আমাদের যাওয়া হয়নি। তো গ্রাম বাংলা ঢোকার জন্য এই হলো টিকিট কাউন্টার, 10 টাকা নিচ্ছে পার হেড। অনলাইনেরও ব্যবস্থা রয়েছে, আপনারা ঘুরে আসতে পারেন। টিকিট মূল্য 10 টাকা। এটা খুব সুন্দর আর কি। আমাদের হাতে সময় যেহেতু স্বল্প, যার কারণে আর এদিকে যাবো না। এখন যাব 7 ওয়ান্ডার্সের দিকে, যেখানে সপ্ত আশ্চর্য রয়েছে। তবে এই জায়গাটি এখান থেকে যতটুকু দেখা যাচ্ছে খুব সুন্দর। আপনারা ইকো পার্কে আসলে জায়গাটা অবশ্যই ঘুরবেন। 10 টাকা নিচ্ছে টিকিট প্রাইস। 3 বছরের নিচে যে সকল বাচ্চা রয়েছে সেগুলো কিন্তু সম্পূর্ণ ফ্রি। এদের রয়েছে ইকো পার্কের অফিস, পাশে রয়েছে ওয়াও মোমো। তো
প্রয়োজন আপনারা এখান থেকে মোমো খেতে পারেন। তো এবার আমরা যাচ্ছি ফিরে আবার এখান থেকে। এদিকে রয়েছে খুব সুন্দর ফুলের বাগান, অসাধারণ। তবে ইকো পার্কটা নিয়ে নতুন করে বলার কিছু নেই, খুবই ভালো লাগবে এখানে আসলে। আর শীত যেহেতু শুরু, যে কোনো একদিন সময় করে সোমবার বাদে চলে আসুন ইকো পার্কে। শিয়ালদা, বিধাননগর যে কোনো জায়গার থেকে ট্যাক্সি করে বা যে কোনোভাবে আসা যায়। এদিকে রয়েছে টয়লেটের ব্যবস্থা, আর এদিকে রয়েছে বিশাল বড় একটি মাঠ, আর এদিকে রয়েছে মাক্স গার্ডেন। যদিও ভিতরে যাওয়া যাবে না, এই যে ব্যারিকেড রয়েছে এ পাশ থেকে আপনাদের দেখতে হবে। দারুণ। এই যে এটা পুরোটা মাস্ক রয়েছে, দেখুন প্রচুর মাস্ক। এই হলো দার্জিলিং এর টয় ট্রেন আর ঘুম স্টেশন, যদিও এটা আপাতত চলে না। আর এলো ঘুম স্টেশন। আর এটা রয়েছে এসি, আর 20টা ডমি রয়েছে আর কি এসি। টিকিট প্রাইস মোটামুটি 250 থেকে 300 টাকা পড়বে পার হেড। আপাতত 4টে কোচ রয়েছে। চলে আসলাম বাটারফ্লাই গার্ডেন। এখানে প্রচুর প্রজাপতি রয়েছে, দেখি দেখা যায় কিনা। প্রজাপতির দেখা অবশেষে পেয়ে গেলাম। এই হলো বাটারফ্লাই গার্ডেন। তো আপাতত এটা বন্ধ রয়েছে এখন, মানে প্রতিদিনই খোলা থাকে, সোমবার বাদে 11টা থেকে 4টা অবধি। যদি আসেন এই টাইমের মধ্যে এখানে আসলে আপনারা প্রচুর প্রজাপতি দেখতে পাবেন। ভিতরে কিন্তু ভিডিওগ্রাফি অ্যালাউ নয়। তো যাই হোক, ক্লিয়ার করার বাইরে থেকেই ফিরে যেতে হচ্ছে। 4টার আগে আসলে অবশ্য ভিতরে গিয়ে প্রচুর প্রজাপতি দেখা যেত। এদিকে রয়েছে টয়লেটের ব্যবস্থা। এলো বাচ্চাদের গার্ডেন আর কি। আর এই চারিদিকটা রয়েছে বেশ খোলামেলা এবং প্রচুর ধরনের গাছ। এখানেও বসে আপনারা অনেক সময় কাটাতে পারেন। তবে এই জায়গাটা কিন্তু বাচ্চারা আসলে দারুণভাবে ওরা পছন্দ করবে এই জায়গাটা। আর এটা হলো 4 নম্বর গেট। আর এদিকে রয়েছে 7 ওয়ান্ডার্স। আমরা একটু পর ঢুকবো এখানে। 7 ওয়ান্ডার্সে ঢোকার জন্য এই হলো টিকিট কাউন্টার। এখান থেকে টিকিট কেটে নিলাম। আমাদের টিকিট প্রাইস পড়লো পার হেড 30 টাকা 7 ওয়ান্ডার্সের জন্য। এই কিন্তু হলো ইকো পার্কের সব থেকে আকর্ষণীয় স্থান, এই 7 ওয়ান্ডার্স। এর সামনে প্রচুর খাবারের স্টল রয়েছে দেখুন। আর এই যে সামনে রয়েছে কিন্তু পার্কিং প্লেস। যারা নিজস্ব গাড়ি নিয়ে আসবেন তাদের জন্য সমস্যা নেই। এটা কিন্তু 4 নম্বর গেট। চলে আসলাম 7 ওয়ান্ডার্সের মূল প্লেসে। ঢুকতেই প্রথমে আমরা পেয়ে গেলাম পিরামিড। মোটামুটি এখানে 3টা পিরামিড রয়েছে, আর এদিকে রয়েছে একটি ছোট। এবার চলুন এর ভিতরে যেয়ে দেখি যে কি রয়েছে এর ভিতরে, সেই মমিন কি আদৌ রয়েছে কিনা। মমিন শোয়ানো আর কি। এদিকে একটি ফোয়ারা রয়েছে জলের। পিরামিড থেকে এবার চলে যাচ্ছি আরেকটি স্থানে। আর যাওয়ার পথে এরকম
সুন্দর একটি কাঠের ব্রিজ রয়েছে, আর এদিকে রয়েছে একটি কৃত্রিম ঝর্ণা, অসাধারণ। আর এরপর আমরা চলে আসলাম পেট্রা জর্ডান। মূলত এটা পাহাড় কেটে একটি শহর তৈরি করা হয়েছিল, তারই নিদর্শন পেট্রা জর্ডান। ভিতরটা প্রায় অন্ধকার, হালকা লাইট, ভিতরের পরিবেশটা এরকম আর কি। পর চলে আসলাম দা রিডিমার স্ট্যাচু। প্রথমে পিরামিড, পেট্রা জর্ডান, তারপর রয়েছে এইটা ব্রাজিলের ক্রিস্ট রিডিমার স্ট্যাচু। এটা মূলত প্রথম বিশ্বযুদ্ধের পর বিশ্বকে শান্তির বার্তা দিতে ব্রাজিলে এরকম স্ট্যাচু তৈরি করা হয়েছিল। এবার চলে আসলাম ইস্টার্ন আইল্যান্ডের মূর্তি দেখতে। এগুলো মূলত এদেরকে বলা হয় মোয়াই। আর এদের আরেকটি বৈশিষ্ট্য হলো, দেখুন এদের দেহের তুলনায় কিন্তু মাথার আকৃতিটা অনেকটাই বড়। এরপর চলে আসলাম আগ্রার তাজমহলে। বাস্তবে তাজমহল কবে যেতে পারে সেটা বলা মুশকিল, তো এটা দেখেই অনেকটা ভালো লাগলো। এবার চলুন এর ভিতরে যাই। উত্তরপ্রদেশের আগ্রার সেই তাজমহলের অবিকলে তৈরি করা ইকো পার্কের এই তাজমহল অসাধারণ, খুব সুন্দরভাবে সাজানো। আগ্রার তাজমহল দেখা শেষ, এবার যাচ্ছি 6 নম্বরে চীনের প্রাচীরে, সেটাও একদম সামনে। এই হলো চীনের প্রাচীর। বাস্তবে যেতে পারবো কিনা জানি না, তবে তার ডুপ্লিকেটটা দেখেই একটা শান্তি। তবে দিনের বেলার এ দৃশ্য একরকম, রাতের বেলা অন্যরকম। তবে চীনের প্রাচীর যে রয়েছে সেখানে কিন্তু 14টা ঘোড়া একসাথে যেতে পারে, এবং তার দৈর্ঘ্য প্রায় 8500 কিলোমিটার। চীনের প্রাচীর ঘোরা আপাতত শেষ। এটা হলো 6 নম্বর পয়েন্ট। এরপর রয়েছে লাস্ট, এবার যাচ্ছি সেই দিকে। এবার চলে আসলাম রোমের কলোসিয়াম। এটা নিয়ে রয়েছে নানাবিধ ইতিহাস। একসাথে বসে প্রায় 50,000 লোক এই বিনোদন দেখতে পারতো আর কি। এখানে মানুষের মৃত্যুদণ্ড সহ পশুর সাথে মানুষের খেলা, এ জাতীয় বিনোদনের ব্যবস্থা করা হতো। যদিও বাস্তবিক ক্ষেত্রে যে রোমের যে বিষয়টা অনেকটাই এখন ডাকাতের আক্রান্ত দ্বারা ধ্বংসাবশেষ হয়ে গেছে, সেখানে গেলে সম্পূর্ণটা দেখা সত্যিই খুব মুশকিল। তবে এখানে কিন্তু পুরোপুরিটাই এর অবিকল দেখা যায়। একটি সিংহ আর বাঘ রয়েছে, যেরকম বসে সবাই দেখতো আর কি। তবে অরিজিনাল যেটি রয়েছে সেটা কিন্তু পুরোটাই গ্যালারির মতো। এটাই হলো 7 ওয়ান্ডার্সের 7ম পয়েন্ট। সত্যি খুব অসাধারণ এবং খুব সুন্দরভাবে ফুটিয়ে তুলেছে 7 ওয়ান্ডার্স। বাস্তবিক ক্ষেত্রে প্রত্যেকটি স্থানে গিয়ে আমাদের পক্ষে ভ্রমণ করা সত্যিই অনেকটা চাপের এবং মুশকিল, কিন্তু এই ইকো পার্কে আসলে তার অনেকটাই আর কি পূরণ করা সম্ভব। তবে দিনের তুলনায় রাত্রে আসলে লাইটিংটা কিন্তু অসাধারণ লাগে। আর মোটামুটি পরপর আপনারা সবগুলো পেয়ে যাবেন। মোটামুটি 30 থেকে 50 মিনিট লাগবে টোটালটা ঘুরতে, এবং ফটোশ্যুট যদি করেন সেক্ষেত্রে সময় আরও বেশিও লাগতে পারে।
তবে এই জায়গায় কিন্তু ফটো তোলার জন্য একটি বেস্ট প্লেস বলা যায়। এদিকটা দিয়ে ঘুরে তাজমহল দেখে, চীনের প্রাচীর দেখে তারপর এই কলোসিয়াম, বাস 7টা পয়েন্ট। সপ্তাহ আশ্চর্য দেখে এবার বেরিয়ে যাচ্ছি মূল পয়েন্টে। বিকেলের তুলনায় কিন্তু সন্ধ্যার দিকে লোকজনটা বেশি প্রবেশ করে এই 7 ওয়ান্ডার্সে। তবে আমি আপনাদের বলবো, আপনারা আসলে অবশ্যই 4 নম্বর গেটটা দিয়ে ঢুকতে পারেন। 7 ওয়ান্ডার্সটা আগে দেখে নেবেন। চার নম্বর গেট দিয়ে ঢুকলে কিন্তু এই স্যারে আপনাদের ওয়েলকাম জানাবে। করোনা ভাইরাস লোকজন এখনো মোটামুটি ঢুকছে। আর এখানেও প্রচুর খাবারের দোকান রয়েছে, আর বাইরে রয়েছে এরকম বাচ্চাদের প্রচুর খেলনার দোকানপাট। তো এই হলো একদিনে ইকো পার্ক ভ্রমণের গল্প, যা আপনাদের সামনে তুলে ধরলাম, সাথে তুলে ধরলাম আমার অভিজ্ঞতাও। তো ভিডিওটি এই পর্যন্তই। দেখা হচ্ছে পরবর্তী কোনো এক নতুন ভিডিওতে। সে অবধি সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। শুভরাত্রি।